আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ফুটবল লিগ শুরুর আগে আপনারা কিন্তু দল বদলের অনেক খবর পেয়ে যাচ্ছেন, যেখানে দেশি বিদেশি অনেক খেলোয়াড়রাই বিভিন্ন ক্লাবে জয়েন করছেন, বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন ক্লাবে ট্রান্সফার হচ্ছেন। তো সেই নিউজগুলো খুবই ইন্টারেস্টিং, এবং যার মধ্যে সবচেয়ে হাইলাইটেড একটা নিউজ যেটা আমার কাছে মনে হয় যে মোহামেডান তাদের স্কোয়াডটা খুবই স্ট্রেংথেন করছে। এই সিজনে খুব স্ট্রং একটা স্কোয়াড তারা তৈরি করছে, এবং বসুন্ধরা কিংস থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একাধিক ফুটবলারদেরকে কিন্তু তারা দলে ভিড়িয়েছে। তো সেই জায়গা থেকে মোহামেডান প্রবাবলি এবার একটা টাইটেল উইনিং স্কোয়াড তৈরি করতে পারে। বসুন্ধরা কিংস অন্যদিকে তারা এখনো পর্যন্ত তাদের ট্রান্সফার ব্যান ইস্যুসগুলোকে রিজলভ করতে পারেনি। আবাহনী তাদের ট্রান্সফার ব্যান রিজলভ করে ফেলেছে এবং তারা এবারে লিগে খেলবে, সেটা কনফার্ম হয়ে গেছে। বাট যেই বিষয়টা সবচেয়ে এক্সাইটিং সেটা হচ্ছে যে বাংলাদেশ তাদের ন্যাশনাল টিম ক্যাম্পটা কখন শুরু করবে, থমাস ডুলি কখন ক্যাম্পে দল প্লেয়ারদেরকে ডাকবেন, এবং লোকাল প্লেয়ারদেরকে ডাকার পাশাপাশি বাইরের লিগে খেলা প্লেয়ারদেরকে কখন তিনি অ্যাভেলেবল পাবেন সেপ্টেম্বর উইন্ডোর জন্য, প্রিপেয়ারিং ফর দ্য সাফ চ্যাম্পিয়নশিপ, সেই বিষয়টা নিয়ে কিন্তু খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। তবে বাংলাদেশ জাতীয় দলের যত আমরা অরিজিন প্লেয়ারদের নিয়ে আলোচনা করি না কেন, বাইরের দেশ থেকে কোন কোন প্লেয়াররা আসছেন, কোন পজিশনগুলোকে তারা এনহ্যান্স করতে পারেন, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা মিডফিল্ড, ফরওয়ার্ড পজিশন, ইভেন গোলকিপার, এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ারদের সন্ধান পেয়েছি। তবে ডিফেন্সে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার রয়েছেন যারা লোকাল ফুটবল খেলেছেন, যারা একসঙ্গে বহুদিন ধরে খেলেছেন, এবং এই ডিফেন্সিভ ডুয়োটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় অ্যাসেট। এবং সেই ডুয়োটা হচ্ছে দ্য ডাবল টি, তারিক কাজী এবং সেই সাথে তপু বর্মন। এই দুজন বাংলাদেশকে এর আগে অনেকগুলো ভালো ভালো মেমোরিজ উপহার দিয়েছেন। তারেক কাজের ব্যাপারটা তো আমার মনেই আছে যে বাংলাদেশ যখন অরিজিন ফুটবলারদের সেভাবে ডেকে আনতো না, সেই সময়টায় জামাল ভুইয়া, তিনি ডেনমার্কে জন্ম নিয়েছিলেন, জামাল ভুইয়া প্রথম বাংলাদেশে এসেছিলেন এবং বাংলাদেশের লিগে খেলা শুরু করে বাংলাদেশ ন্যাশনাল টিমে ঢুকেছিলেন, তারপর সেই টিমের ক্যাপ্টেন হলেন। এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু জামাল ভুইয়াই বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। সো তিনি সেই ধারাটা যখন শুরু করেছিলেন, তার পরপরই তারিক কাজী এসেছিলেন, এবং তারিক কাজী তিনি ফিনল্যান্ডে জন্ম নেওয়া একজন ফুটবলার, যিনি ফিনল্যান্ড আন্ডার-15, আন্ডার-17 লেভেলেও খেলেছিলেন তাদের ন্যাশনাল টিমের হয়ে, এবং তারপর তিনি তার ন্যাশনালিটি পরিবর্তন করে বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নেন, বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশের লিগে তিনি বেশ কয়েক বছর ধরে কিন্তু খেলে যাচ্ছেন। তারিক কাজী এবং তপু বর্মনের এই পার্টনারশিপটার পারফেকশনটা কোন জায়গায়? আপনি যদি ইউরোপিয়ান ফুটবল ফলো করে থাকেন, আমি নিজে যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, আমি নিজে জানি যে একটা সলিড সেন্টার ব্যাক পেয়ারিং কতটুকু ইম্পর্টেন্ট হয় একটা টিমের জন্য। সো নামিবিয়া ভিডিচ এবং রিও ফার্ডিন্যান্ড একটা ওয়ার্ল্ড ফেমাস সেন্টার ব্যাক পার্টনারশিপ। ইংল্যান্ডের ফার্ডিন্যান্ড ছিলেন, নামিবিয়া ভিডিচ ছিলেন ফ্রম সার্বিয়া। বাট এই দুজনের ভিন্ন ভিন্ন স্টাইল একসঙ্গে করে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু তাদের লিগ সাফল্যের একটা লম্বা সময় পার করেছে, একটা গোল্ডেন এরা পার করেছে, এবং এই দুই সেন্টার ব্যাকের উপর ভর করে। সো এই দুই সেন্টার ব্যাকের সঙ্গে আমি মূলত তপু বর্মন, তারিক কাজীকে একটু হলেও মেলাতে পারি, কারণ দুজনের খেলার স্টাইল, খেলার অ্যাট্রিবিউটস গুলো একজন আরেকজনকে খুবই বেশি কমপ্লিমেন্ট করে। তারিক কাজী ফর এক্সাম্পল, তার যে স্কিল সেটটা আছে ইজ ভেরি ফিজিক্যাল, এবং যেহেতু ইউরোপে তার জন্ম, ইউরোপে তার টিনেজটা তিনি কাটিয়েছেন, সেই ধাঁচের ফুটবল তিনি খেলেছেন। ফিজিক্যাল ইউরোপিয়ান ডিফেন্ডিং এর যে স্টাইলটা রয়েছে, ভিডিচ যেই ধরনের ডিফেন্ডিংটা করতেন, ওই স্টাইলের ডিফেন্সিভ কাজটা কিন্তু তারিক কাজী করতে পারেন। হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ এবং ফ্রন্ট ফুটের একজন সেন্টার ব্যাক, যিনি শুরুতেই ফার্স্ট চার্জটাতে চলে যাবেন এবং অপোনেন্টের যিনি ফরওয়ার্ড রয়েছেন তাকে ফার্স্ট যে ট্যাকেলটা দেওয়ার কাজ সেটা তিনি করার চেষ্টা করেন, এবং অনেক সময় তিনি সেই জায়গাটাতে সফল হন। তার পজিশনিং সেন্স খুবই খুবই ভালো, এবং সে কারণেই তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমে এত বছর ধরে টিকে গেছেন। বসুন্ধরা কিংসের একটা সাকসেসফুল ক্যাম্পেনের পার্ট তিনি বহু বছর ধরে ছিলেন। এই মুহূর্তে তিনি খেলছেন ভুটানিজ লিগে, যেখানে পারো এফসিতে তিনি খেলছেন, এবং পারো এফসি কিন্তু আপনার এবারের যে এএফসি চ্যালেঞ্জ লিগ আছে সেখানে তাদের প্রিলিমিনারি ম্যাচটা জিতে তারা কিন্তু মূল পর্বে জায়গা পেয়ে গেছে, ঠিক যেমন ফোর্টিস এফসি পেয়েছিল। সো তিনি কিন্তু তার ক্যারিয়ারটায় অন্যরকম একটা দিকে নিয়ে যাচ্ছেন, যেখানে ভুটানিজ লিগে তিনি খেলছেন। বাংলাদেশ ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট হলে ডেফিনেটলি তাকে ডাকলে তিনি চলে আসবেন। তপু বর্মন অন্যদিকে বসুন্ধরা কিংস এর মেইন স্টে হয়ে গেছেন বলা যায়, এবং ফ্যান্টাস্টিক একজন ডিফেন্ডার। রিও ফার্ডিন্যান্ডের সাথে কেন তাকে মিল খুঁজে পাই, তার কারণ হচ্ছে তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটটা খানিকটা সিমিলার, ভেরি লিন, ভেরি টল, এবং তার পেস আছে, এবং সেই সাথে তিনি বল রিকভারির জায়গাটাতে একটা হেল্প করতে পারেন। প্লাস তার অ্যাডেড যেই অ্যাট্রিবিউটটা আছে, যে কারণে তাকে অনেক বেশি হাইলি রেট করা হয়, তিনি একজন প্রপার এরিয়াল বল উইনার। তিনি এরিয়াল বলগুলোকে খুব ভালো সামলাতে পারেন, তার হেডিং অ্যাবিলিটি খুবই ভালো, এবং বাংলাদেশ সেট পিস থেকে অনেক গোলও দিয়েছে, যেখানে তপু বর্মনের একটা ডিরেক্ট কন্ট্রিবিউশন থাকে। তপু বর্মন কিন্তু 2টো গোল দিয়েছেন বাংলাদেশের লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচটাতে, স্যান ম্যারিনোর এগেনস্টে ইউরোপের মাটিতে। সুতরাং তিনি বলতে পারেন প্রাউডলি যে আই এম দ্য অনলি প্লেয়ার ফ্রম বাংলাদেশ যিনি ইউরোপের মাটিতে ইউরোপিয়ান কোনো টিমের এগেনস্টে গোল দিয়েছি, এবং তিনি একজন সেন্টার ব্যাক। সো বোঝাই যাচ্ছে যে দুই এন্ডেই তার কার্যকারিতা রয়েছে। ইন ডিফেন্স হি ইজ ভেরি সলিড, হি ইজ ভেরি গুড, হি ইজ ভেরি কুইক, হি ইজ এরিয়ালি ভেরি স্ট্রং, এবং সামনে গিয়েও বাংলাদেশ যখন সেট পিস পায়, কর্নার, ফ্রি কিক, সেসব জায়গা থেকেও কিন্তু তপু বর্মন খুবই ভালো একটা
অ্যাটাকিং অপশন বা গোল স্কোরিং একটা অপশন। তিনি 7টা গোল দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে, যেটা একজন ফরওয়ার্ড এই পরিমাণ গোল পেলেও কিন্তু প্রাউড হয়ে যেতেন। তো সেই জায়গায় অনেক ফরওয়ার্ডের চেয়েও বেশি গোল তপু বর্মন দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে। সো এই সেন্টার ব্যাক ডুয়োটাকে নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না, এবং তারা যদি ফিট অ্যান্ড রেডি থাকেন, একসঙ্গে সব মিলিয়ে 60টা ম্যাচ তারা একসঙ্গে খেলেছেন। সুতরাং এই সেন্টার ব্যাক পেয়ারিংটা খুবই রিলায়েবল বাংলাদেশের জন্য হবে, এবং 7টা ম্যাচ তারা বাংলাদেশের ন্যাশনাল জার্সি প্লাস বসুন্ধরা কিংসে যখন একসাথে খেলেছিলেন, সেই সব মিলিয়ে 7টার মতো ম্যাচ 4000-এর উপরে মিনিট সময় তারা একসঙ্গে পাশাপাশি কাটিয়েছেন অ্যাজ আ সেন্টার ব্যাক পেয়ারিং। সো এই বিষয়গুলোকে ডেফিনেটলি থমাস ডুলি কনসিডারেশনে আনবেন। ইটস নট বেসড অন রেপুটেশন, ইটস নট বেসড অন হোয়াট হ্যাপেন ইন দ্য পাস্ট। প্রবাবলি এই মুহূর্তেও আমরা যদি চিন্তা করি, তারিক কাজী, তপু বর্মন তারাই বাংলাদেশের বেস্ট সেন্টার ব্যাক পেয়ারিং মুভিং ফরওয়ার্ড। বাট অপশনস কি আছে আমাদের, অন্যান্য সেন্টার ব্যাকদের কি অবস্থা বা তারা আসলে কোন পর্যায়ে আছেন সেটা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, যে এদেরকে রিপ্লেস করার মতো কেউ আছেন কিনা, বা আসলে কি তপু বর্মন তারিক কাজীর চেয়ে বেটার কেউ নেই, এই বিষয়টা কি কতটুকু সত্য, সেটা নিয়ে যদি আমরা তাকাই, ডেফিনেটলি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেন্টার ব্যাক অপশনস যারা তাদের ক্লাব দলের হয়ে কিংবা ন্যাশনাল টিমের হয়ে বিভিন্ন সময় খেলেছেন বাংলাদেশের পক্ষে। শাকিল আহাদ তপু, আরেক তপু, তিনিও কিন্তু বহুদিন ধরেই, গত 3-4 বছর ধরেই বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে আছেন, স্কোয়াডে থাকেন, গেম টাইমও পান, এবং তার ভার্সিটিলিটি আছে। তিনি রাইট ব্যাক খেলতে পারেন, তিনি সেন্টার ব্যাক খেলতে পারেন। সো আস্তে আস্তে ইমপ্রুভ করছেন। এই মুহূর্তে তিনি মোহামেডানে খেলছেন। ইয়াসিন খান আবাহনীর গত সিজনটা খুব ভালো কাটিয়েছেন তিনি, এবং আবাহনীর সেকেন্ড হওয়ার পেছনে তার একটা দারুণ ভূমিকা ছিল। ইজ আ সলিড সেন্টার ব্যাক এজ ওয়েল। শাকিল হোসেন আরও এক আবাহনীর প্লেয়ার, তিনি ট্রান্সফার মার্কেটের হাইয়েস্ট রেটেড সেন্টার ব্যাক হয়েছিলেন গত মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে। সো তার একটা ভালো পোটেনশিয়াল রয়েছে। ফোর্টিস এফসির নির্ভরতার প্রতীক মঞ্জুরুর রহমান, হি ব্রিংস ইন আ লট অফ এক্সপিরিয়েন্স, এবং তার এই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি ফোর্টিস এফসির এখনো পর্যন্ত কাজে লাগছে। মোহামেডানের আরও এক ডিফেন্ডার মেহেদী হাসান, যিনি ক্যাপ্টেন সার্ভ্যান্টটা অনেক সময় পড়েন, খুবই ভালো একজন ডিফেন্ডার। এবং আনফর্চুনেট যে তারিক কাজী এবং তপু বর্মন আছে বলেন, বা শাকিল আহাদ তপু আছেন বলেই হয়তো তিনি ন্যাশনাল টিমে সেভাবে সুযোগ পাচ্ছেন না, বাট হি ডিজার্ভস প্রবাবলি আ প্লেস ইন দ্য স্কোয়াড। ইয়াসিন আরাফাত ব্রাদার্স ইউনিয়নে এখন খেলছেন, দারুণ আর একজন ইয়াং প্রসপেক্ট। জিদান ইউসুফ আন্ডার-20 লেভেলে খেলছেন, তিনি এবারে বাংলাদেশ আন্ডার-20 দলের সঙ্গে এএফসি আন্ডার-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স খেলতে যাবেন। তার মধ্যে একটা বিরাট বড় পোটেনশিয়াল কিন্তু দেখা যাচ্ছে, এবং অনেকে বলছেন যে ফ্রান্সের যিনি রয়েছেন উইলিয়াম সালিবা, সেই ধরনের একটা পোটেনশিয়াল বাংলাদেশের এন্ডে বা অ্যাটলিস্ট সাউথ এশিয়ার রেঞ্জের ভিতরে তার কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে। তার ফিজিক্যাল স্ট্যাচার ফর বিং অ্যান আন্ডার-19 প্লেয়ার খুবই স্ট্রং, ভেরি ওয়েল বিল্ড, তার পজিশনিং সেন্সও খুবই ভালো। সুতরাং আমি অন্তত দেখি অরিজিন প্লেয়ারদের মধ্যে যাদের প্রসপেক্ট রয়েছে বাংলাদেশে খেলার মতো, আমার মনে হয় জিদান ইউসুফের সেই প্রসপেক্টটা আছে। ভেরি সুন তিনি সিনিয়র ন্যাশনাল টিমে হয়তো কল আপ পেয়ে যেতে পারেন। আমরা মিঠু চৌধুরীর কথা বলতে পারি, যিনি সাফ আন্ডার-20 বাংলাদেশের উইনিং ক্যাম্পেইনের ক্যাপ্টেন ছিলেন। হি ইজ আ গুড সেন্টার ব্যাক, ফোর্টিসের হয়ে খেলছেন এখন, যদিও তাকে নিয়ে অন্য টাইপের কিছু ইস্যুস নিয়ে কথাবার্তা হয়। সিনিয়র আরো দুজন প্রো আছেন। ইসা ফয়সাল লেফট ব্যাক খেলেছেন বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে, সেন্টার ব্যাকেও তিনি খেলতে পারেন, এই মৌসুমটায় তিনি সেরকম পারফরমেন্সও দিয়েছেন। বিশ্বনাথ ঘোষ অ্যানাদার রিলায়েবল রাইট ব্যাক, এবং তিনিও সেন্টার ব্যাকে খেলতে পারেন। সো অপশনস কিন্তু আছে, আপনার গুনে গুনে যদি দেখি সেখানে 8 থেকে 10 জন সেন্টার ব্যাক অপশনস রয়েছে বাংলাদেশ স্কোয়াডে থাকার জন্য। বাট আলটিমেটলি ঘুরে ফিরে তপু বর্মন এবং তারিক কাজী আমার মনে হয় এখনো বাংলাদেশের বেস্ট পসিবল সেন্টার ব্যাক পেয়ারিং। আপনাদের মতামত জানিয়ে দিবেন। সাফের জন্য কিংবা তার আগে আসিয়ান কাপে যদি বাংলাদেশ খেলতে যায়, হু শুড বি দ্য সেন্টার ব্যাক পেয়ারিং ফর বাংলাদেশ? শুড ইট বি তারিক কাজী আর তপু বর্মন, নাকি অন্য কাউকে আপনি এই জায়গাটায় দেখছেন? ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অফ করে দিবি।